চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলছে দ্বিতীয় দিনের বাস ধর্মঘট। ন্যায্য বেতনের দাবিতে অনির্দিষ্টকালের এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। তবে একতা পরিবহনের বাস স্বাভাবিকভাবে চলছে। বাস চালক ও শ্রমিকরা জানান, গত 15 বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমাধান হয়নি। আন্তনগর বাস বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটে বাস চলবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে একই দাবিতে একদিনের জন্য রাজশাহী ঢাকা রুটের বাস চলাচল বন্ধ ছিল। পোষ্য কোটা নিয়ে সৃষ্ট জটিলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সকাল থেকে প্রশাসনিক ভবনের পাশে লিচু গাছতলায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষক কর্মকর্তা বলছেন, উপাচার্যকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। জরুরি সেবা কার্যক্রম ছাড়া একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। চিহ্নিত সন্ত্রাসী শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার নেওয়া হবে, তাকে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই শিক্ষার্থীরা যদি এই আসন্ন যে রাষ্ট্র নির্বাচন, সেই নির্বাচনে তারা যদি প্রার্থী হয়ে থাকে, তাদের অযোগ্য ঘোষণা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত, দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের পর এবার সরগরম সাভারের গণবিশ্ববিদ্যালয়। আগামী 25শে সেপ্টেম্বর শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। গণস্বাস্থ্য ট্রাস্টের অধীনে পরিচালিত সাভারের গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু এর 11টি সম্পাদকীয় পদসহ মোট 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 63 জন প্রার্থী। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানায় গকসু নির্বাচন কমিশন। এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের কথা রয়েছে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়। সর্বশেষ নির্বাচন হয়েছে 2018 সালে। তিন দিন পর চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে 2 দিন ধরে বন্ধ ছিল এর কার্যক্রম। ভোগান্তিতে পড়েছিলেন শত শত আবেদনকারী। গেল শনিবার রাতে বজ্রপাতের ফলে সার্ভারের মেইন সুইচ নষ্ট হয়ে যাওয়ার সব ধরনের সেবা বন্ধ হয়ে যায়। রবিবার সকাল থেকে মেরামত কাজ চললেও সার্ভার সচল না হওয়ায় নতুন পাসপোর্ট ইস্যু, ছবি তোলা সহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকে। তবে সোমবার দুপুর থেকে পাসপোর্ট ডেলিভারির কাজ শুরু হলেও নতুন আবেদন গ্রহণ ও ছবি তোলা কার্যক্রম বন্ধ ছিল। ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছানোর পর দ্রুত সার্ভার সচল এবং সব কার্যক্রম স্বাভাবিক হয়। মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে মা ও তার ছেলে মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী শাহিন দেওয়ানের স্ত্রী শেখা আক্তার, তার ছেলে আলভি ও মেয়ে সাইফা। পুলিশ জানায়, পশ্চিম বান্দুটিয়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন শেখা। সকালে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর বিদ্যুৎ বিল দিতে গিয়ে তাদের ডাকাডাকি করেন। তাদের সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে শেখা 2 সন্তানকে বিষ পান করিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। এদিকে ঘিওর উপজেলার নিজ বসত বাড়ি থেকে রাশিদা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে দেয় রোগীর মৃত্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আমির, একটু আগেই তো দুদকের অভিযান শেষ হয়েছে, কি কি অনিয়মের প্রমাণ পাওয়া গেছে জানাবেন? বিশেষ করে যে অভিযোগ ছিল যে 500 টাকা বকশিসের জন্য একজন পরিশ্রম কর্মী সে কিন্তু
যে রোগীর যে অক্সিজেন খুলে নিয়ে অন্যত্র নিয়ে যায়, সেই সত্যতা কিন্তু দুদক পেয়েছে, যার কারণে তাকে কিন্তু জব্বর নামে যে পরিশ্রম কর্মী তাকে আটক করা হচ্ছে। সেই সঙ্গে থাকছে যে বিশেষ করে এখানটায় যে নার্স যারা ছিল এবং তাদের যে কর্তব্য অবহেলার কি ছিল যে বিষয়টি, সেটাও কিন্তু দুদক খতিয়ে দেখেছে। যার কারণে যে এখানটায় থাকছে যে এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু যে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানটায় যে আপনার তদন্ত কমিটি গঠন করে 5 সদস্যের তদন্ত কমিটি কার্যক্রম চলছে এবং এখানটায় যে পরিচালক, সেই পরিচালকের রুমে বসেই কিন্তু যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে যে বিশেষ করে যারা ছিলেন তাদের কাছে যে জিজ্ঞাসাবাদ, যে রোস্টার দেখা, সেগুলো কিন্তু দুদকের পক্ষ থেকে করিয়েছেন এবং যার কারণে যে বিষয়টি প্রতীয়মান হয়েছে যে 500 টাকা বকশিসের জন্য যে পরিশ্রমিকের দায়িত্ব ছিল না শুধুমাত্র পরিচ্ছন্ন করার, সে কিন্তু যে 500 টাকার জন্য সে মাস্ক খুলে নিয়েছে এবং সেই ঘটনায় মৃত্যু, সেটা কিন্তু দুদকের কাছে প্রতীয়মান হয়েছে। যার কারণে যে জব্বর পরিশ্রম কর্মীকে দুদক আটক করেছে এবং প্রশাসনকে, হাসপাতাল প্রশাসন এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। কৌরি। আমিরুল, ধন্যবাদ আপনাকে। দেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত, তারা পিআর পদ্ধতিতে ভোটে অভ্যস্ত না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুর্গাপূজা উপলক্ষে হিলির চণ্ডীপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। বলেন, দেশে গত 54 বছরেও পিআর পদ্ধতিতে ভোট হয়নি। আজকে যারা পিআর পদ্ধতিতে ভোট চাইছেন, জনগণ যদি সেটি বেছে নেয় তাহলে আগামী নির্বাচন সেই অনুযায়ী হবে। জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দিলে সেটি তারা ভালোভাবে নেবেন না। গাইবান্ধায় বিএনপির সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল হয়েছে। মঙ্গলবার স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এর আয়োজন করা হয়। শুরুতেই পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। কাউন্সিলের সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক 5 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 6 জন প্রার্থী কাউন্সিলে অংশ নেন। সদর উপজেলার 13টি ইউনিয়নের 923 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পথ হারানো ভোলার 19 জেলে এখন ভারতের কারাগারে বন্দী। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে এসব জেলের স্বজনদের। ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবার ও জেলে সমিতির নেতারা। গত 5 সেপ্টেম্বর ভোলা থেকে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান জেলার কোরালিয়া গ্রামের 19 জেলে। 12 সেপ্টেম্বর ফেরার পথে তারা নিখোঁজ হন। 5 দিন পর খবর আসে তাদের বিএসএফ আটক করেছে, বন্দী রাখা হয়েছে ভারতে। বিএসএফ এর দাবি, অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশ করায় তাদের আটক করা হয়। তবে জেলেদের স্বজনরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হলে তারা ভাসতে ভাসতে ভারতের সুন্দরবন অংশে চলে যান। বিএসএফ সহযোগিতা না করে তাদের ধরে নিয়ে যায়। কিভাবে ফিরিয়ে আনবেন সে চিন্তায় দিশেহারা আটক জেলেদের পরিবার, চেয়েছেন সরকারের সহযোগিতা। সুস্থ সুন্দরভাবে অতি দ্রুত আমার সরকারের কাছে আবেদন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আওতায় ওনাদেরকে উদ্ধার করে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফেরত দেওয়া হোক। জেলেদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তারা বর্তমানে আলিপুর জেলখানায় আছে বলে আমরা জেনেছি। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, বিদেশের সরকারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে তাদেরকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে আটক জেলেদের পরিবারকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ডিবিসি নিউজ ডেস্ক। মহালয়ে শুরু হয়েছে দেবী দুর্গার আগমনের ক্ষণগণনা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে মৌলভীবাজারের সদরসহ 7টি উপজেলায়। বৃষ্টি কিছুটা বিড়ম্বনা তৈরি করলেও দ্রুত গতিতে চলছে কাজ। একই সাথে চলছে মন্দিরের সাজসজ্জা, রঙের কাজ। ধোয়া মোছা, তোরণ ও প্যান্ডেল নির্মাণের কাজও চলছে পুরোদমে। দিন যত ঘনিয়ে আসছে, ভিড় তত বাড়ছে প্রতিমার সাজসজ্জার দোকানে। এবছর মৌলভীবাজারে 1000 পূজা মণ্ডপ প্রস্তুত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের জন্য। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন।
দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধেও তৎপর সংস্থাটি। দুপুরে রংপুরের তালতলা কালী মন্দির পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি জানান, এবছর সারা দেশে র্যাবের আওতায় 4,670টি পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। কেউ যাতে গুজব ছড়িয়ে বা অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য র্যাব সর্বোচ্চ সতর্ক রয়েছে। 24শে সেপ্টেম্বর থেকে পূজা মণ্ডপগুলোতে র্যাব সদস্য মোতায়েন শুরু হবে, জানান মহাপরিচালক। এদিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজার প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু। দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে রংপুরের 21 টিভির সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দিনাজপুরের সাংবাদিকরা। দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা অভিযোগ করেন, সারা দেশে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাধাসহ হয়রানি ও হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। সরকার মব সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। বাদলের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। লেখনির মাধ্যমে সেই বিষয়গুলি তুলে ধরা সৃষ্টি করে। নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনিতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরের সংবাদ সম্মেলনে র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, 21শে সেপ্টেম্বর রাতে ফতুল্লার পিলকুনিতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের পোশাকে 3 জন ডাকাত প্রবেশ করে। সেখানে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের জন্য রাখা কন্ডাক্টর কেবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার কেবল, তামার তার সহ আনুমানিক 65 লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে র্যাব ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালামাল ও ডাকাত দলের সর্দার লিটন সহ 9 জনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, খেলনা, পিস্তল, চাকু, চাপাতি ও মোবাইল ফোন জব্দ করা হয়। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।